সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি বছরের শুরুতেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। তো তোমরা ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তো তোমরা যে কাজটা করবে, অনেকেই আমরা মনে করি যে বছরের শুরু, এখন আমরা একটু পরেই পড়াশোনা করি, এরকম অনেকেরই ধারণা কিন্তু রয়ে গেছে যে সময় তো আরও অনেক পাওয়া যাবে, বছরের শুরুতে একটু কম পড়াশোনা করি, এরকম মনে হতে পারে। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি বছরের শুরু থেকেই তোমার পড়াটা নিয়মিতভাবে চালিয়ে যেতে থাকো, প্রতিদিনের পড়াটা প্রতিদিন সম্পন্ন করো, তাহলে কিন্তু তোমার বছরের শেষ দিকে যেয়ে বা পরীক্ষার সামনাসামনি গিয়ে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। আর যদি তুমি কি করো, প্রথম দিকে মনে করো যে আমার অনেক সময় রয়েছে পড়ার মতো, পরীক্ষা আসুক তখন পড়বো, বা এই মাসটা পরে পড়ি, বা এই এক সপ্তাহ পরে পড়ি, এরকম মনে করতে করতে দেখা যাবে এক সময় তোমার সময়টা কিন্তু শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে পরীক্ষা চলে এসেছে, মাত্র কয়েকদিন সময় আছে, কিন্তু তোমার হাতে সিলেবাসের অনেক পড়াই বাকি রয়ে গেছে। তখন তুমি যতই চেষ্টা করো, রাত দিন চেষ্টা করেও কিন্তু তোমার দেখা যায় কি হবে না, এই সিলেবাসটা সম্পন্ন করা সম্ভব হবে না তোমার। তাই তোমার কি সকলের জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে কি, যে একেবারে বছরের শুরু থেকেই যদি পাঠদান বা তোমরা নিজেদের যে পড়াশোনাগুলা যদি নিয়মিত করে থাকো, ফিকচারের পড়াগুলা বা ক্লাসগুলা বা নিজের যে পড়াগুলো আছে সেগুলো যদি ভালোভাবে সম্পন্ন করো, তাহলেই কি করা সম্ভব, খুব অনায়াসে খুব ভালো একটা ফলাফল অর্জন করা সম্ভব। তো আজকে আমি বছরের প্রথম ক্লাসটি শুরু করছি। তো একেবারে বইয়ের শুরু থেকে যেটা পড়বো আমরা পড়বো প্রথম একেবারে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কি ভাষা। তো আমরা ভাষা থেকে আজকে আলোচনা করব। আমরা জানবো ভাষা কি এবং ভাষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ভাষার উৎপত্তি সম্পর্কে জানবো, আরও বিস্তারিত ভাষার রীতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, ভাষা বলতে আমরা যেটা বুঝি, এই যে আমরা কিন্তু কি করি, যে একটা মানুষ আর একটা মানুষের কাছে নিজের মনের ভাবটা কিন্তু প্রকাশ করি, তাই করি না? হ্যাঁ, করি। কিন্তু দেখো, পৃথিবীর সকল প্রাণী কিন্তু কি করে, মনের ভাব প্রকাশ করে। কিন্তু আমরা মানুষরা মানুষের কাছে মনের ভাবটা প্রকাশ করি। পশু পাখিও, এক পশু পাখি আর এক পশু পাখির মনের ভাব প্রকাশ করে, কিন্তু তাদের কিন্তু একটা ভাষা নাই। আমরা পশু পাখির কিছু আচরণ দেখে বুঝতে পারি যে সে কি চাচ্ছে এখন, এরকম আমরা কিন্তু কিছু কিছু আচরণ দেখে কিন্তু বুঝতে পারি। তো ওই যে আমরা তার আচরণ দেখে বুঝলাম বলে যে সেটা ভাষা বলবো, তা কিন্তু না, ভাষা নয় সেটা। পাখি একটা শব্দ করে না, পাখির কিচিরমিচির শব্দ আছে, সে শব্দের মাধ্যমে সে কিছু একটা জানান দেয়, কিন্তু তারপরেও কিন্তু সেটাকে আমরা কি বলি না, ভাষা বলি না। তো এই যে মানুষ যে মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যমটা ব্যবহার করে, সে মাধ্যমকেই আমরা কি বলি, ভাষা বলি। তো দেখো, আমরা মানুষেরা কি মাধ্যমে মনের ভাবটা প্রকাশ করি, আমরা যদি ভাষার সংজ্ঞা বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে কি করে, ভাব এবং অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়। তো দেখো, মানুষের কণ্ঠ নিঃসৃত, এখন কণ্ঠ নিঃসৃত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, যে কণ্ঠ থেকে বের হয়েছে এরকম, কণ্ঠ থেকে বের হয়েছে এরকমকেই বলা হয় কণ্ঠ নিঃসৃত। তো এই কণ্ঠ নিঃসৃত ধ্বনি সমষ্টির সাহায্যে আমরা ধ্বনি চিনি, কিন্তু এই ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে যদি কি করি, ভাব ও অনুভূতিকে অন্যের কাছে আমরা পৌঁছে দিই, মানে আমার মনের ভাবটাকে আমি কি বলতে চাচ্ছি সেটা যদি আমরা কোনো ধ্বনির সাহায্যে অন্যের কাছে পৌঁছে দেই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, ভাষা বলতে পারবো। তো লক্ষ্য করো, এই যে আদিকালে কিন্তু মানুষ ভাব বিনিময়ের জন্য কিছু পদ্ধতি বা পন্থা ব্যবহার করতো, অবলম্বন করতো, যেগুলো এখন মানুষ ব্যবহার করে না, এখন অন্য পদ্ধতি ব্যবহার করে। প্রাচীনকালে আদি যুগে মানুষরা যে পদ্ধতি ব্যবহার করতো, সেগুলোর মধ্যে রয়েছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কি করতো, মনের ভাব প্রকাশ করতো। তারপর অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, মানুষের যে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমেও মানুষ মনের ভাব প্রকাশ করতো, এবং বিভিন্ন চিত্রের মাধ্যমে কি, ছবি এঁকে, চিত্র এঁকে কি করতো, মনের ভাবটা প্রকাশ করত। তো দেখো, এই যে ভাষাটা রয়েছে, এই ভাষা পরবর্তী সময়ে এই অঙ্গভঙ্গির ভাষা, অঙ্গ প্রত্যঙ্গের বা চিত্রের মাধ্যমে প্রকাশিত ভাষা বা ইশারা ইঙ্গিতের প্রকাশিত ভাষা, এই ভাষাগুলো দেখা যায় পর্যায়ক্রমে কি হয়েছে, মানুষ পর্যায়ক্রমে সেটা পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানুষের যে আজকের যে সেই ভাষাটা কিন্তু ব্যবহার করা শুরু হয়েছে। অর্থাৎ আমরা যে বলতে পারি, সহজ কথায় যদি আমরা বলি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, যে এই যে বাকযন্ত্রের সাহায্যে, তো
তোমরা হয়তো বাকযন্ত্র সম্পর্কে শুনেছো ষষ্ঠ শ্রেণীর পড়ায়। বাকযন্ত্র হচ্ছে এক কথায় বলতে গেলে কথা বলার যন্ত্র। মানুষের যে শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ কথা বলার কাজে সাহায্য করে সেগুলাই হচ্ছে বাক প্রত্যঙ্গ। আর এই সকল বাক প্রত্যঙ্গকে একত্রিত করে আমরা বলবো বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে যে যদি ধ্বনি বা ধ্বনি সমষ্টি যে উচ্চারণ করি আমরা, এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনির মাধ্যমে যদি মানুষ মনের ভাব প্রকাশ করে তাহলেই তাকে কি বলা যাবে? ভাষা বলা যাবে। তো দেখো এখানে এই কিছু ব্যাকরণবিদ এই ভাষা সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যদি কিছু দু একটি সংজ্ঞা, সেই প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরি, তাহলে দেখো আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমরা হয়তো তার নাম শুনেছো, উনি একজন বিখ্যাত ভাষাবিদ ছিলেন। তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। দেখো আমরা যে প্রথমে সংজ্ঞাটা বলে তার সাথে কিন্তু অনেকটাই মিল আছে। উনি বলেছেন মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মানুষের মনের ভাব প্রকাশ করে তাই হচ্ছে কি ভাষা। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বললেন? বলছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। দেখো এখানে একটু সংজ্ঞাটা একটু অনেক বড় বলে ফেলেছি, একটু মনে হয় ব্যাখ্যা করা দরকার। উনি কি বললেন যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, এটুকু যদি আমি কিন্তু এখনই বলেছি তোমাদের যে বাকযন্ত্র হচ্ছে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে সাহায্য করে, তাহলে এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়েছে এমন, আবার কি কোনো বিশেষ সমাজ ব্যবহৃত, তাহলে বাকযন্ত্র থেকে যে সকল ধ্বনি উচ্চারিত হয়েছে সেই ধ্বনির মাধ্যমে আবার কোন একটা বিশেষ সমাজে প্রচলিত, আবার কি স্বতন্ত্রভাবে অবস্থিত, মানে বিশেষ বিশেষ জায়গায় এক এক জায়গায় কিন্তু পরিবর্তন আছে, এবং কি যেগুলো বাক্যে প্রযুক্ত মানে বাক্যে যুক্ত করা হয় এরকম শব্দ বা শব্দ সমষ্টিকেই ভাষা বলে। তো দেখো আমরা জানি যে ভাষা হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয় বা একটা ভাষার কিছু বৈশিষ্ট্য থাকে। তো ভাষার যে সকল বৈশিষ্ট্যগুলো থাকে তার মধ্যে লক্ষ্য করো, 1 নাম্বার যদি বলি কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। এই ভাষা হতে হলে সেটা কি হতে হবে? কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত হতে হয়। এবং কি 2 নাম্বার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান, এবং যেটা থাকে সেটা হচ্ছে কি অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা, নিজস্ব অর্থ থাকা। তো অবশ্যই ভাষার কি থাকতে হবে? নিজস্ব অর্থ কিন্তু থাকতে হবে, তা না হলে সেটাকে আমরা ভাষা বলতে পারবো না। 3 নম্বরে যে একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত, ভাষা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকতে হবে। যদি ওই ভাষাটা কোথাও প্রচলিত নাই থাকে তাহলে কিন্তু সেটাকে একটা ভাষা বলা যাবে না। আর এটা সম্প্রদায় ভিত্তিক বা বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে, এক এক এলাকায় এক এক রকমের ভাষা থাকে। 4র্থ যেটা সেটা হচ্ছে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ এবং অভ্যাসের সমষ্টি। দেখো ভাষা কিন্তু মানুষের স্বেচ্ছাকৃত আচরণ, তোমাকে কিন্তু জোর করে বলা হয় না তুমি ভাষা ব্যবহার করো, তুমি কিন্তু এমনি এমনি ভাষা ব্যবহার করো। মানুষ কিন্তু স্বেচ্ছায় কিন্তু ভাষা ব্যবহার করে থাকে, কথাগুলো বলে থাকে, তাই বলে না? তাই বলে, মানুষকে জোর না করলেও কিন্তু সে ভাষা ব্যবহার করবে। তারপরে আমরা জানবো এখন বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে, মানে বাংলা ভাষা কোন সময়টায় উৎপত্তি হয়েছে বা উদ্ভব হয়েছে বাংলা ভাষার। একেবারে পৃথিবীর আদি লগ্ন থেকেই কিন্তু বাংলা ভাষা রয়েছে এমন কিন্তু না, অনেক পরেই কিন্তু বাংলা ভাষা এসেছে। তো দেখো এই যে বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন কথা বলেছেন, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য যে মতামত রয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করি। দেখো এই যে বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে যদি বলা হয় তাহলে এই যে বাংলা ভাষা কিন্তু 1000 বছরের পুরনো, একেবারে যে নতুন খুব নতুন এরকম বলা যাবে না, 1000 বছর পুরনের এই বাংলা ভাষাটি। আর এই বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া গিয়েছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তাহলে তোমাকে যদি বলা হয় যে বাংলা ভাষার এই মূল ভাষা কি, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। দেখো আমি এখানে বলে দিচ্ছি, ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তো বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে। তো তারপরে এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন হয়ে কিন্তু সেটা পর্যায়ক্রমে বাংলা ভাষা এসেছে। আর আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ইউরোপের মধ্যভাগে দক্ষিণ পূর্ব অংশে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল আজ থেকে 5000 বছর পূর্বে। তো তখন কিন্তু বাংলা ভাষা ছিল না। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, যে 5000 বছর আগের যে ইন্দো ইউরোপীয় ভাষা, সেই ভাষা থেকেই
কি হয়েছে, পরবর্তী ধাপে বাংলা ভাষার কিন্তু জন্ম হয় নাই। যে বলবো 5000 বছর পরে যে ইন্দো ইউরোপে ছিল, তারপরে ইন্দো ইউরোপের মাধ্যমে যে ভাষা বাংলা ভাষা এসেছে, এরকম কিন্তু না। ঠিক আছে, ভাষার যে একটি স্বাভাবিক পরিবর্তন ধারা রয়েছে, সেই পরিবর্তন এবং বিবর্তনের ধারাই কিন্তু বাংলা ভাষা এসেছে। তো লক্ষ্য করো, এই যে ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক অনেক স্তর বা কাল ধরে, অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতক বলতে আমরা যে সময়টা বুঝি সেটা হচ্ছে 601 থেকে 700 সাল পর্যন্তকে আমরা বলি সপ্তম শতক। তো এই সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তবে বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে কিন্তু পণ্ডিতগণ বিভিন্ন মতপার্থক্য দিয়েছেন, বিভিন্ন মতামত দিয়েছেন। তো সেক্ষেত্রে দেখো, আমি লিখে রেখেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে 650 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এবং আরেকজন বিখ্যাত ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে 950 খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো দেখো, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি, বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে বলা হয়েছে বাংলা ভাষা 1000 বছর পুরনো। এটি উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় মূল ভাষা হচ্ছে 5000 বছর আগের ভাষা। তার পরবর্তীতে এই ইন্দো ইউরোপীয় ভাষার পরিবর্তন বিবর্তনের ধারায় অনেক স্তর, অনেক কাল পার হয়ে সপ্তম শতকে এসে কি হয়েছে, বাংলা ভাষার জন্ম হয়েছে। এখানে মতভেদ রয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু সপ্তম শতকের কথাই বলেছেন, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে 950 খ্রিস্টাব্দে। তাহলে 950 খ্রিস্টাব্দে কিন্তু দশম শতক বা 10 শতাব্দী হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু সপ্তম শতক হয় না। এখন দেখো, এই যে বাংলা ভাষার কথা বলতেছি, তো এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীর সকল দেশের মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে না। কারণ হচ্ছে ভাষার কিছু পরিবর্তন হয়, কিন্তু ভাষা কিন্তু অবশ্যই কি হয়, পরিবর্তন হয়। পরিবর্তন হয় না, পরিবর্তন হয়। বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে, ইংল্যান্ডের মানুষ সে ভাষায় কথা বলে না। পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু কিছু অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বললে পুরো দেশের মানুষ কিন্তু বাংলায় কথা বলে না। কারণ হচ্ছে এই দেশ, কাল ও পরিবেশ ভেদে কি হয়, ভাষার পরিবর্তন হয়। ঠিক আছে, কি লেখা, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। দেশ মানে দেশ পার্থক্যের কারণে ভাষার পরিবর্তন হয়। তোমরা লক্ষ্য করবা যে বাংলাদেশেরই এক এলাকার মানুষের আঞ্চলিক ভাষা কীরকম, আর এক এলাকার মানুষের ভাষা কীরকম, মানে স্থান ভেদে পরিবর্তন হয়ে থাকে। কাল সময়ের কারণে ভাষা পরিবর্তন হয়ে যায়, এবং পরিবেশ ভেদেও কি হয়, ভাষার পরিবর্তন হয়। তো যার কারণেই কিন্তু পৃথিবীতে অনেক অনেক ভাষা রয়েছে। পৃথিবীতে এখন বর্তমানে পৃথিবীতে 3500-এর উপরে ভাষা প্রচলিত রয়েছে। এই বাংলা ভাষার মতো আরও 3500-এর বেশি ভাষা পৃথিবীতে প্রচলিত রয়েছে। আর এই যে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। বাংলা ভাষায় কথা বলে কত সংখ্যক লোক, এই 30 কোটি। এটা হচ্ছে প্রায় 30 কোটি। আর পৃথিবীতে ভাষা রয়েছে কত, 3500-এর বেশি। 3500-এর উপরে ভাষা রয়েছে। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। আর এই যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষায় কথা বলে, এরকম জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা। আশা করি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছো বা দেখছো, মনে রাখবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব, একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকে জানলাম ভাষা কি, তারপরে হচ্ছে ভাষার বৈশিষ্ট্য, ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ জানলাম, ভাষার পরিবর্তনের ধারা, এবং তারপরে পড়লাম আমরা যে এই কত সংখ্যক লোক বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষার অবস্থান কততম এই সম্পর্কে জেনেছি। তো আমাদের পরবর্তী অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষার রীতি সম্পর্কে, সাধু এবং চলিত রীতি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমরা সাধু এবং চলিত রীতির কিছু ব্যবহার দেখব। তো আরও সাধু ভাষার বৈশিষ্ট্য পড়ব, চলিত ভাষার বৈশিষ্ট্য পড়ব, সাধু চলিত রীতির পার্থক্য পড়ব। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি তোমরা খুব ভালোভাবে এই অংশটুকু বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ।
তো সকলের প্রতি আহ্বান থাকবে যে বছরের শুরু থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করো। আর এই করোনাকালীন সময়ে তোমরা বাসার বাইরে খুব বের হবে না, বিশেষ প্রয়োজন ছাড়া সবসময় বাসায় অবস্থান করবে। আর সবসময় বাবা মায়ের কথা মতো চলবে, তারা যা আদেশ করেন সেগুলো করবে, তারা যে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। ধর্মীয় কাজে বেশি মনোযোগী হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।